গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা দেখছো টিএস খান ক্লাসেস। আমি তোমাদের আর কে স্যার। আমাদের হিস্ট্রির 3টে ক্লাস হয়েছিল। 3টে ক্লাসের মধ্যে ফার্স্ট ক্লাসে আমি তোমাদের রড ম্যাপ দিয়েছিলাম, কিভাবে রড ম্যাপের মাধ্যমে আমরা হিস্ট্রিটা কমপ্লিট করব। দেন তারপর সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাসে আমি তোমাদের অ্যারাইভাল অফ ইউরোপিয়ান যে চ্যাপ্টার আছে এখানে লেখা, ওই অ্যারাইভাল অফ ইউরোপিয়ান চ্যাপ্টারের জিনিসগুলো বর্ণনা করেছিলাম। ওই বর্ণনার মধ্যে ইউরোপিয়ানরা কেন ভারতবর্ষে এসেছিল তার কিছু অনেকগুলো কারণ আমরা এখানে ডিসকাস করেছিলাম, এন্ড আরো কিছু টপিক গভীরে গিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সেই চ্যাপ্টারটাকে আজকে আমি এগিয়ে নিয়ে যাব। দেন সেই জন্যই আমাদের হিস্ট্রি সেশন স্টার্ট করা হয়েছে। হিস্ট্রি আমাদের যে সেশনটা চলছে এখন চলবে, এখন অ্যারাইভাল অফ ইউরোপিয়ান যতদিন না কমপ্লিট হচ্ছে দেন ততদিন অবধি আমি কিন্তু পলিটি আর পড়াবো না, হিস্ট্রি চলবে দুপুরের সময়। তাহলে হিস্ট্রির ক্ষেত্রে আমরা যে টপিকটা পড়েছিলাম অ্যারাইভাল অফ ইউরোপিয়ান, এর মধ্যে অনেকগুলো কারণ পড়েছিলাম, অনেক জিনিসই আমরা জেনেছিলাম। দেন এই টপিকের মধ্যে লাস্ট আমাদের যে জিনিসটা হয়েছিল সেটা হয়েছিল কি, সেই টপিকের মধ্যে লাস্ট হয়েছিল আমাদের বার্থালোমিউ দিয়াজ। বার্থালোমিউ দিয়াজ আমরা ডান করেছিলাম। বার্থালোমিউ দিয়াজের কি কাহিনী, কেন আসলো, সব জিনিসই লাস্ট ক্লাসে, হিস্ট্রির যেদিন লাস্ট ক্লাস হয় তাতে আমি বলে দিয়েছিলাম কেন এসেছিল বার্থালোমিউ দিয়াজ। এবার এই চ্যাপ্টারটাকে আজকে আমরা এগিয়ে নিয়ে যাব। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম কি আমাদের যে কোনো সময় যে কোনো সেঞ্চুরিতে পাওয়ারফুল যে কোনো দুটো দেশ থাকতে পারে, যে কোনো দুটো সিটি থাকতে পারে যারা গ্লোবালকে, যারা বিশ্বকে ডমিনেট করবে, তাই না? রাইট নাও আমাদের পজিশনে রাইট নাও এই গ্লোবাল পাওয়ারের মধ্যে কি আছে? একদিকে ইউএসএ আছে, দেন অন্যদিকে আছে চায়না। এরা এখন গ্লোবাল পাওয়ারের মধ্যে আছে, এটা আমরা জানি। দেন এর আগে এই সিচুয়েশনের মধ্যে কারা ছিল? এর আগে যারা ছিল, একদিকে ছিল ব্রিটিশ, দেন অন্যদিকে ছিল কে? ফ্রান্স। এরা গ্লোবাল পাওয়ার ছিল 18 and 16 and 17 সেঞ্চুরিতে, 19 and 20 সেঞ্চুরিতে ইউএসএ এন্ড চায়না। দেন এর আগে যদি যাই আমরা, দেন আমরা দেখেছিলাম কি একদিকে গ্লোবাল পাওয়ারের মধ্যে ছিল পর্তুগাল, অন্যদিকে গ্লোবাল পাওয়ারের মধ্যে ছিল স্পেন। এবার ব্যাপার হচ্ছে আমাদের এই যে গ্লোবাল পাওয়ার মধ্যে একদিকে পর্তুগাল, অন্যদিকে স্পেন, এই জিনিসটারই সিচুয়েশনে আমরা এই চ্যাপ্টারটা পড়ছি। চ্যাপ্টারটা কি? চ্যাপ্টারটা অ্যারাইভাল অফ ইউরোপিয়ান। কোন সময়? সেই সময়ে যখন পর্তুগাল আর স্পেন পুরো বিশ্বকে ডমিনেট করে যাচ্ছিল, পুরো বিশ্বের সবকিছুই পর্তুগাল আর স্পেনের কাছে ছিল। পর্তুগাল আর স্পেন ছিল ওয়ার্ল্ড পাওয়ার, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ। সেই দেশ সম্বন্ধেই আজকে আমরা জানবো এরা কিভাবে কি কি জিনিস অ্যারাইভাল অফ ইউরোপিয়ানের মধ্যে কন্ট্রিবিউশন করলো। আমরা লাস্ট ক্লাসে পর্তুগাল যে বার্থালোমিউ দিয়াজকে পাঠিয়েছিল কোথায়? ইন্ডিজ এক্সপেডিশনের জন্য, সেটা আমরা পড়ে নিয়েছি। আজকে আমরা একটু স্পেনের ব্যাপারটা দেখব। স্পেন কাকে কি পাঠালো? একদিকে তো পর্তুগাল বার্থালোমিউ দিয়াজকে পাঠিয়ে দিয়েছে, এবার স্পেন কি করবে? স্পেনের ব্যাপারটা কি হবে? স্পেন কি চুপ করে বসে থাকবে, নাকি স্পেনও এই এক্সপেডিশনে ইনভেস্ট করবে, ওর কাউকে খুঁজে বের করবে, ওর তাকে ইন্ডিয়ায় পাঠাবে? ইন্ডিয়ায় তো না, ইন্ডিজে পাঠাবে, ইস্ট ইন্ডিয়ায় পাঠাবে। ইস্ট ইন্ডিয়ার মধ্যে চায়না আর ইন্ডিয়া লাগোয়া সবগুলো এরিয়ায় আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, আজকের মূল বিষয় এটাই। তাহলে বার্থালোমিউ দিয়াজ হয়ে গেছে, এখানে পর্তুগাল বার্থালোমিউ দিয়াজকে পাঠিয়ে দিয়েছে। এবার তাহলে আমরা মেইন চ্যাপ্টারে যাই। আমরা দেখেছি পর্তুগালের ক্ষেত্রে আমরা দেখেছি পর্তুগালে কি ছিল? কিংডম, রাজার শাসন ছিল। এই রাজার শাসনের ক্ষেত্রে পর্তুগালের ফার্স্ট কিং ছিল, পর্তুগালের যে কিং সবচেয়ে বেশি টাইম, সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে ইন্ডিজ এক্সপেডিশনের ক্ষেত্রে, তার নাম ছিল প্রিন্স হেনরি।
প্রিন্স হেনরি। কেন প্রিন্স হেনরি এত ইন্টারেস্টেড ছিল? প্রিন্স হেনরি এই জন্য ইন্টারেস্টেড ছিল যে আমাদের এটা রাফলি আমি একটা বিশ্ব স্কেচ করলাম। প্রিন্স হেনরিকে এখানে মুছে দিচ্ছি, দেন পরে আমি প্রিন্স হেনরিটা লিখছি। এটা ছিল ওয়ার্ল্ড, তাই না? বিশ্ব এটাই। প্রিন্স হেনরি প্রিন্স হেনরি যাকে আপনি নেভিগেটর হিসাবেও মানেন, or the navigator, এই প্রিন্স হেনরি খুবই ইচ্ছে ছিল ইন্ডিজ এই পথটাকে ডিসকভার করার। প্রিন্স হেনরির খুবই ইচ্ছে ছিল, এখানে হাইপোথেটিক্যালি আমি পর্তুগাল আর স্পেন করে দিচ্ছি। প্রিন্স হেনরির খুবই ইচ্ছে ছিল এই পথ ধরে এখানে আসবে, দেন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে ইন্ডিয়া ডিসকভার করবে। ইন্ডিয়া ডিসকভার মানে ইস্ট ইন্ডিজ ডিসকভার করার খুবই ইচ্ছে ছিল প্রিন্স হেনরি। প্রিন্স হেনরি নিজেই একটা এক্সপেডিশন চালিয়েছিলেন, সেই এক্সপেডিশনের মধ্যে প্রিন্স হেনরি নিজেই এই জায়গা অবধি পৌঁছেছিলেন। প্রিন্স হেনরি এই জায়গা অবধি নিজেই এক্সপেডিশন চালিয়েছিলেন, এই জায়গা অবধি পৌঁছেছিলেন। প্রিন্স হেনরি কেন চাইছিলেন এটা আপনাদের কোয়েশ্চেন যদি হয়, তাহলে প্রিন্স হেনরি এই জন্য চাইছিলেন কি তখন এই সব এরিয়ার মধ্যে কারা এসে গিয়েছিল? অটোমান টার্কসরা। অটোমান টার্কস, তার সাথে আপনি বলতে পারেন আরব মুসলিমদের রাজত্ব চলতো, আর আরব মুসলিমদের এখানে সাম্রাজ্য এসে গেছিল। দেন এই প্রিন্স হেনরি কোনো শর্তেই চাইতেন না কি আমাদের যে কোনো শর্তে এটা দিয়ে যদি আমরা ইন্ডিয়া যাই, দেন এদেরকে টাচ করতে হবে, দেন আমরা ঝামেলা পড়বো, এই রুটটা কোনো শর্তেই চাইতেন না। উনি চেয়েছিলেন সর্বদাই কি একটা নতুন সামুদ্রিক পথ বের হোক, যার মাধ্যমে এই ইনল্যান্ডে অটোমান টার্কস বা আরব মুসলিমদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট হবে না, আমরা ডিরেক্ট গিয়ে ইন্ডিয়া বা চায়না ওর এই ভিয়েতনামে গিয়ে আমরা নিজেদের স্পাইসের যে ডিজায়ারগুলো আছে, যে আমাদের ইউরোপিয়ান মার্কেটে ইন্ডিজের স্পাইসেস বা অর্নামেন্ট যে জিনিসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই জিনিসগুলো এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে এসে আমি কোথায় বিক্রি করব? পুরো ইউরোপে বিক্রি করে দেবো। এটাই টার্গেট ছিল প্রিন্স হেনরি। সেই জন্য প্রিন্স হেনরি হিউজ অ্যামাউন্টে টাকা নিজের টেকনোলজি ইনভেস্ট করেন কিসের ক্ষেত্রে? নেভিগেশনের ক্ষেত্রে। সেই জন্য প্রিন্স হেনরিকে দ্য নেভিগেটরও বলা হয়। প্রিন্স হেনরির পর আমাদের এখানে যিনি নেক্সট কিং হন তার নাম হয় কি? আফোনসো V। এই আফোনসো ও এক্সপেডিশন চালান। দেন আফোনসো এর পর যিনি আমাদের কিং হন, কোথাকার কিং? পর্তুগালের জন দ্য সেকেন্ড। এই জন দি সেকেন্ড, আমরা জানি এই জন দি সেকেন্ডের সময় বার্থালোমিউ দিয়াজ এসেছিল। বার্থালোমিউ ডিয়াজ কোথায় এসেছিল? এই জায়গা অবধি বার্থালোমিউ ডিয়াজ এক্সপেডিশন করে চলে গেছে। বার্থালোমিউ দিয়াজ এই জায়গা অবধি এসে চলে গেছেন। এই জায়গাটার নাম কি দেওয়া হয়েছিল? ক্যাপ অফ গুড হোপ। ক্যাপ অফ গুড হোপ।
কে নাম দিয়েছিলেন? জন দি সেকেন্ড। দেন জন দি সেকেন্ডের পর যিনি কিং হন তার নাম কি হয়? তার নাম হয় ম্যানুয়েল ওয়ান, কিং ম্যানুয়েল ওয়ান। এবার এই কিং ম্যানুয়েলের আন্ডারে অনেকগুলো এক্সপিডিশন আসবে, সেই জিনিসটা আগে বলে দিই, দেন আমরা টপিকে ঢুকে যাব। টপিক চলছে, ইন্টারলিঙ্কড করব আমরা। দেন আমি কি বললাম ওটাই লিখছি আমি, ম্যানুয়েল, কিং ম্যানুয়েল ওয়ান। এই কিং ম্যানুয়েল ওয়ানের সময় এই কিং ম্যানুয়েল ওয়ান কি কি এক্সপিডিশন, কাকে কাকে এক্সপিডিশন করতে হেল্প করে, ওই হেল্পের মধ্যে ফার্স্ট কিং ম্যানুয়েল ওয়ান পাঠায় কাকে? ভাস্কো ডা গামাকে। ভাস্কো ডা গামাকে। দেন ভাস্কো ডা গামার পর কিং ম্যানুয়েল ওয়ান পাঠায় পেড্রো আলভারেজ ক্যাব্রালকে। পেড্রো আলভারেজ ক্যাব্রাল, ইনাকে ইন্ডিয়া পাঠানো হয়। দেন এই পেড্রো আলভারেজ ক্যাব্রালের পর পাঠানো হয় ফ্রান্সিসকো ডে আলমেইডা। ফ্রান্সিসকো ডে আলমেইডাকে ইন্ডিয়ায় পাঠানো হয়। কে পাঠান? কিং ম্যানুয়েল ওয়ান। এই কিং ম্যানুয়েল ওয়ান এতগুলো এক্সপিডিশনের ক্ষেত্রে জিনিসগুলো করেছিলেন। কোথাকার কিং ছিলেন ইনি? ইনি কিং ছিলেন, দেখে নিন, ইনি কিং ছিলেন পর্তুগালের। এখানে আপনাকে দেয়া হয়েছে পর্তুগালের ইনি ছিলেন কিং। পর্তুগালের কিং ছিলেন কে? কিং ম্যানুয়েল ওয়ান। দেন কিং ম্যানুয়েল ওয়ানের সময় এই জিনিসগুলো হয়। তাহলে জোন 2 এর সময় আমরা বার্থালোমিউ দিয়াজ ইন্ডিয়া এসতে কি কি করেছে লাস্ট ক্লাসে আমরা জেনে নিয়েছি। আজকে ম্যানুয়েল ওয়ানের সাথে কিং ম্যানুয়েল ওয়ানের সময়ে ভাস্কো ডা গামা, পেড্রো আলভারেজ ক্যাব্রাল এন্ড ফ্রান্সিসকো ডে আলমেইডা ইন্ডিয়া এসে কি কি করেছে, কেন আসলো ইন্ডিয়ায়, কি কি কন্ট্রিবিউশন করেছে, ইন্ডিয়ার কি কি ক্ষতি করেছে, ইন্ডিয়া থেকে কি কি নিয়ে গেছে, সব জিনিসই আজকে আমরা জানবো। এবার কোয়েশ্চেন হলো এখানে যেহেতু পর্তুগালের এই জিনিসগুলো চলছে, তাহলে স্যার আপনার শর্ত অনুযায়ী স্পেন কি করছে? স্পেন এখন কি করছে? ঘুমিয়ে আছে, নাকি খেলা দেখছে, নাকি খেলা করার জন্য রেডি হচ্ছে? এটাই তো আমি একটু আগেই বললাম, ডট গুলো কানেক্ট আপনাকে করতে হবে। কি বললাম? পর্তুগাল আর স্পেন দুটোই যে এখন এই সিচুয়েশনে 14 এন্ড 15 সেঞ্চুরিতে সবচেয়ে পাওয়ারফুল, ওয়ার্ল্ডকে ডমিনেট করার মতো শক্তি ছিল পর্তুগাল আর স্পেন। আমরা দেখলাম পর্তুগালের ক্ষেত্রে পর্তুগাল এই জিনিসগুলো করছে, নেভিগেশন চালাচ্ছে ইস্ট ইন্ডিয়ায় যাওয়ার জন্য, চায়না, ইন্ডিয়া এন্ড ভিয়েতনামের এইসব এরিয়ায় যাওয়ার জন্য। কিন্তু স্যার আপনার শর্ত অনুযায়ী যদি পর্তুগাল চালায় তাহলে স্পেন কি করছে সেটাও তো আমাদেরকে দেখতে লাগবে। সেই দেখার জন্য এবার স্পেন কি করছে সেটা জানার জন্য আমাদেরকে একটা টপিক পড়তে হবে, একটা ক্যারেক্টার পড়তে হবে। সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস। এই ক্রিস্টোফার কলম্বাসকে স্পেন পাঠাবে কোথায়? স্পেন পাঠাবে ইস্ট ইন্ডিয়ায় এক্সপিডিশন করার জন্য। এই ইস্ট ইন্ডিয়া এই যে জায়গা আছে এখানে এক্সপিডিশন করার জন্য ক্রিস্টোফার কলম্বাসকে পাঠানোর চেষ্টা করবে কে? স্পেন। তাহলে নেক্সট হেডিং হচ্ছে আমাদের ক্রিস্টোফার কলম্বাস। বাসটা দূরে চলে গেল। এই হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাসকে যেহেতু পাঠাচ্ছে কে?
দেন সেটা আমরা জানবো। তাহলে চলুন ক্রিস্টোফার কলম্বাস সম্বন্ধে জানি। ক্রিস্টোফার কলম্বাস was an Italian navigator and explorer. Navigator and explorer. Then এর সাথে he did 4 voyages across the Atlantic Sea. Atlantic Ocean. He knew Earth is round. কিভাবে আর্থ ইজ রাউন্ড কেন জানলো এই জন্যই যেহেতু বিকজ অফ ইউরোপিয়ান রেনেসাঁ। ইউরোপিয়ান রেনেসাঁর জন্য ক্রিস্টোফার কলম্বাস জেনে গিয়েছিল আর্থ ইজ রাউন্ড। এবার কাহিনী শুন। ক্রিস্টোফার কলম্বাস কি? ক্রিস্টোফার কলম্বাস হচ্ছেন ইটালিয়ান নেভিগেটর অ্যান্ড এক্সপ্লোরার। নেভিগেটর আর এক্সপ্লোরার মানে হচ্ছে উনি নিজেই নেভিগেট করবেন কিভাবে আসতে হবে আর নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করবেন, নতুন জায়গাগুলোকে আবিষ্কার করবেন ও ডিসকভার করবেন, সেটা হচ্ছে এক্সপ্লোরার অ্যান্ড নেভিগেটরের মানে। তাহলে আমাদের এখানে ক্রিস্টোফার কলম্বাস হচ্ছে ইটালির দেশের নেভিগেটর অ্যান্ড এক্সপ্লোরার। অ্যান্ড এই ক্রিস্টোফার কলম্বাস 4টে ভয়েজেস করেছিল অ্যাক্রস কোথায়? আটলান্টিক ওসিয়ানের উপর। কেন করেছিল 4টে ভয়েজ? তার একটা রিজন আছে যে উনি জেনে গেছিলেন মেডিয়েভেল টাইমের সময় একটা থিওরি খুবই ফেমাস হয়ে গেছিল কি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল। এই পৃথিবী গোল থাকার জন্য ইনি মানে ক্রিস্টোফার কলম্বাস 4টা ভয়েজেস চারবার ট্রাই করেছিল নতুন ওয়ার্ল্ড, নতুন জায়গাকে ডিসকভার করার জন্য অ্যাক্রস দ্য আটলান্টিক ওশিয়ান। কেন এই আর্থ ইজ রাউন্ড জেনেছিল ইউরোপিয়ানরা? বিকজ অফ দেয়ার রেনেসাঁ। ইউরোপে যেহেতু 14 সেঞ্চুরির দিকে রেনেসাঁ হয়েছিল, 15 সেঞ্চুরির দিকে রেনেসাঁ হয়েছিল, ওই রেনেসাঁর জন্য সবাই জেনে গেছিল তখনকার মানুষগুলো কি পৃথিবী গোল আছে। এবার পৃথিবী যদি গোল থাকে তাহলে নতুন একটা থিওরি নিয়ে এসেছিল ক্রিস্টোফার কলম্বাস। সেই থিওরির মাধ্যমে ক্রিস্টোফার কলম্বাস ইটালিয়ান কিং অ্যান্ড স্পেনের কিং এর কাছে যাবে। এবার গিয়ে কিভাবে কনভিন্স করবে সেটা আমাদের দেখার বিষয় আছে। তাহলে লাস্ট পয়েন্ট, এই জায়গায় লাস্ট পয়েন্ট বলে দিচ্ছি। হি অ্যাপিলড to the king of Italy, বাট ইটলির কিং এটাকে নেয় না, অফ করে দেয়। ইটলির কিং এতে রাজি হয় না,
রাজি না হওয়ার জন্য ক্রিস্টোফার কলম্বাস একটু হপলেস হয়ে ওঠে। দেন নেক্সট স্টেজ ক্রিস্টোফার কলম্বাস কি নেই সেটা দেখুন আপনারা। He proposed that plan. কাকে? কিং অ্যান্ড কুইন অফ স্পেন। তখন স্পেনের কিং আর কুইন কে ছিল এটা জেনে নেন আপনি। তখন স্পেনের কিং ছিলেন, তার নাম ছিল ফার্ডিনান্ড। কুইন যিনি ছিলেন তার নাম ছিল ইসাবেলা। তাহলে উনি কি করলেন, ক্রিস্টোফার কলম্বাস আগে নিজের দেশের ইটালি দেশের কিং এর কাছে অ্যাপ্রোচ করলেন কি দেখেন আমি একটা নতুন থিওরি পেয়েছি, আর্থ ইজ রাউন্ড, আমার কাছে নতুন একটা পথ আছে, আপনি যদি আমাকে টাকা দিয়ে এন্ড কিছু জাহাজ দিয়ে সাহায্য করেন দেন আমি কিন্তু নতুন একটা জায়গা ডিসকভার করতে সক্ষম হব। ইটালির কিং কিন্তু তাকে তোয়াক্কা করেনি, তাকে পাত্তা দেয়নি, শুনেনি। দেন সেম প্ল্যানটা, ওই প্ল্যানটাই প্রপোজ করলো কাকে? কিং অ্যান্ড কুইন অফ স্পেন কে। স্পেনের কিং কে ছিলেন? ফার্ডিনান্ড ছিলেন কিং, কুইন ছিল ইসাবেলা। ইনাকে বললেন আর্থ ইজ রাউন্ড। ইনাদের দুইজনকেই এই থিওরি বলা হলো, আর্থ ইজ রাউন্ড। যদি আর্থ রাউন্ড হয় তাহলে আমাদেরকে অত কষ্ট করতে হবে না যাওয়ার জন্য, আমরা ইজিলি নতুন জায়গা ডিসকভার করে নেব। কিরম ভাবে এখানে একটু স্কেচ করে দিই আমি ছোট্ট করে পুরো ওয়ার্ল্ডটা, দেন আপনি বুঝতে পারবেন কিভাবে এটা ইজি হয়ে যাবে। হাইপোথেটিক্যালি এটা ধরে নেবেন আপনারা, এটা পুরো বিশ্ব আছে, ঠিক আছে। এই পৃথিবীর ক্ষেত্রে উনি কি থিওরি আবিষ্কার করলেন, যেহেতু ইউরোপে রেনেসাঁ হওয়ার পর একটা থিওরি খুবই ফেমাস হয়ে গেছে, আর্থ ইজ রাউন্ড। এই আর্থ ইজ রাউন্ড যদি হয়, ইনি সেই জিনিসটা কি প্রপোজ করেছিলেন ইটলির কিং এর কাছে, কিন্তু ইটলির কিং ইনাকে পাত্তা দেননি। দেন ইনি বাধ্য হয়ে এবার যে সেই জিনিসটাকে প্রপোজ করবেন কার কাছে? প্রপোজ করলেন কিং এন্ড কুইন অফ স্পেনের কাছে। স্পেনের কিং ছিলেন ফার্ডিনান্ড এন্ড কুইন ইসাবেলা। ইনার কাছে বললেন কি দেখুন আমরা কিন্তু এই পথে, যে পথে সবাই যাচ্ছে, এই পথে আমরা এখান থেকে এই পথে ইন্ডিয়া যাব না, আমরা এই পথে ইন্ডিয়া যাব না। তাহলে আমরা কি করব? উনি যে আর্থ ইজ রাউন্ড জিনিসটা প্রপোজ করলেন, উনি বললেন আমরা এখান থেকে এই দিকটাই বের হব এন্ড এই দিকটা থেকে ঘুরে এখানে আমরা ইন্ডিয়ায় পৌঁছে যাব। এটা ছিল ওর থিওরি। কার থিওরি? ক্রিস্টোফার কলম্বাসের থিওরি। এখান থেকে এই দিকটাই বের হবো, দেন এই দিকটা থেকে আমরা ইন্ডিয়ায় পৌঁছে যাব। এবার আপনারা এই জিনিসটা বুঝবেন না, আপনারা যদি গ্লোবে দেখেন কি বিশ্ব পুরোটাই, পৃথিবী যেহেতু রাউন্ড আছে, বিশ্ব পুরোটাই গোল, দেন সেই শর্ত অনুযায়ী ক্রিস্টোফার কলম্বাস এই প্রপোজালটা দিয়েছিলেন কাকে? ইসাবেলা এন্ড ফার্ডিনান্ড কিং অফ স্পেন কে। এন্ড উনারা এই প্রপোজাল শুনে খুবই অ্যাকসেপ্ট করেছিলেন, খুবই এক্সাইটেড হয়ে গেছিলেন। দেন উনারা টাকা এন্ড যাই সামর্থ্য হয় সেটা ইনভেস্ট করলেন কার উপর? ক্রিস্টোফার কলম্বাসের উপর। দেন এবার ক্রিস্টোফার কলম্বাস এক্সপিডিশন স্টার্ট করবে। ক্রিস্টোফার কলম্বাস 4টে ভয়েজেস করে, মানে 4বার ট্রাই মারে নতুন একটা জায়গা আবিষ্কার করার জন্য।
কিরম ভাবে ট্রাই, সেই ট্রাইটা আমরা দেখে নিচ্ছি। এখানে ম্যাপ আছে, এখানে হবে না, নতুন করে ম্যাপ আমাকে স্কেচ করতে হবে। সরি, ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাপ যদি আপনি না বোঝেন দেন কিন্তু ঝামেলাই ঝামেলা আছে। এটা হচ্ছে বিশ্ব, তাই না? দেন ক্রিস্টোফার কলম্বাস এখানে আছেন, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে, বলে দিচ্ছি আমি, বলে দিচ্ছি আমি, কালারই কালার আছে আমাদের। এটা হচ্ছে স্পেন, এটা হচ্ছে পর্তুগাল। ঠিক আছে, পর্তুগালের ক্যাপিটাল কি? লিসবন। দেন এবার ইনি এক্সপেডিশন এখান থেকে স্টার্ট করেন, এক্সপেডিশন স্টার্ট করে এখানে পৌঁছন। এটা হয় ইনার ফার্স্ট এক্সপিডিশন। দেন আবার সেকেন্ড বার ইনি স্টার্ট করেন, সেকেন্ড বার এখান থেকে ঘুরে এরম ঘুরে আবার এখানে পৌঁছান। এটা হয় ইনার সেকেন্ড এক্সপিডিশন। দেন আবার ইনি এক্সপিডিশন স্টার্ট করেন, এখান থেকে আবার এখানে ঘুরে এখানে পৌঁছান। এটা হয় ইনার থার্ড এক্সপিডিশন। দেন আবার ইনি এখান থেকে এক্সপিডিশন স্টার্ট করেন, এখান দিয়ে এখানে আসেন। এটা হয় ইনার ফোর্থ এক্সপিডিশন। এই চারটে এক্সপিডিশন ইনি করেন। যে জায়গাটায় ইনি পৌঁছান, যে জায়গাটায় ইনি পৌঁছান, এই জায়গাটা এর নাম হচ্ছে বাহামাস আইল্যান্ড। বাহামাস আইল্যান্ডস। কাহিনী হচ্ছে এটা। তাহলে যে চারটে ভয়েজেসের কথা বললাম, সেই চারটে ভয়েজ এখানে এই ম্যাপের মধ্যে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন কি কিরম ভাবে চালিয়েছিল। উনার টার্গেট কি ছিল? উনার টার্গেট তো এটাই ছিল কি এখান থেকে আমরা বেরোবো, এই জায়গায় যাব, দেন এখান থেকে বেরিয়ে আবার এখানে ইন্ডিয়ায় এসে যাব। উনার তো এটাই টার্গেট ছিল, এখান থেকে আমরা এই জায়গায় যাব অ্যান্ড দেন এই দিক থেকে বেরিয়ে আমরা ইন্ডিয়ায় পৌঁছে যাব। এই টার্গেটকে পূরণ করার জন্য উনি এক্সপিডিশন সেম ভাবেই করেছেন, কিন্তু পৌঁছে গেছেন বাহামাস আইল্যান্ডে। এবার বাহামাস আইল্যান্ডে পৌঁছে তার কি কাহিনী হয়েছিল সেটা আমরা এবার জানবো। তাহলে ক্রিস্টোফার কলম্বাস আমাদের পৌঁছে গেলেন বাহামাস আইল্যান্ড।
উনি ওখানে পৌঁছে স্প্যানিশ ফ্ল্যাগ ইয়ে করলেন ইন 1492। স্প্যানিশ ফ্ল্যাগ আনফোল্ড করলেন ওখানে পৌঁছে। কোথায় পৌঁছে? এই জায়গাটায় পৌঁছে উনি স্প্যানিশ ফ্ল্যাগকে অন করলেন। এবার তাহলে কি হলো? ওই জায়গাটার নাম দিয়েছিলেন উনি ইন্ডিজ। ওই জায়গাটার নাম দিয়েছিলেন উনি কি? ইন্ডিজ। বিকজ অফ body color of the people, যে বাহামাস আইল্যান্ডের পিপলের বডি কালার ছিল রেড, তাই জন্য ইনাদেরকে উনি নাম দেন রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান্স। দেন যেহেতু বডি কালার রেড, দেন ইনি এদেরকে নাম দেয় রেড ইন্ডিয়ানস, এন্ড এই জায়গাটার নাম দেন ইন্ডিজ। যখন উনি দেখেন বডি কালার ওর কালার থেকে আলাদা, দেন উনি ভেবে নিন কি আমরা যে এক্সপেডিশন চালাতে চেয়েছিলাম ইন্ডিয়া যাওয়ার জন্য, সেম এই ইন্ডিয়া যাওয়ার জন্য, দেন আমরা কিন্তু ইন্ডিয়ায় পৌঁছে গেছি, যেহেতু আমাদের মতো কালার নেই, এদের বডি কালার আলাদা। কিন্তু আলটিমেটলি উনি কোথায় পৌঁছেছেন? He discovered new world। এটাকেই বলা হয় নিউ ওয়ার্ল্ড। এই নিউ ওয়ার্ল্ড ডিসকভার হওয়ার পরে এবার সবাই কিন্তু এক এক এক্সপেডিশন এই নিউ ওয়ার্ল্ডের মধ্যে চালাবে। ক্রিস্টোফার কলম্বাস আমাদের কি হলো? ক্রিস্টোফার কলম্বাস, আমরা এটা জানলাম কি ক্রিস্টোফার কলম্বাসকে টাকা দিয়ে এন্ড শিপ দিয়ে সাহায্য করেছে স্পেন। স্পেন সাহায্য কেন করেছে? স্পেন সাহায্য করেছে এই জন্য ক্রিস্টোফার কলম্বাস ছিলেন আমাদের ইটালিয়ান নেভিগেটর এন্ড এক্সপ্লোরার। উনি 4টে ভয়েজেস 4বার ট্রাই করেছিলেন আটলান্টিক ওশিয়ান দিয়ে ইন্ডিয়া পৌঁছানোর বা ইস্ট ইন্ডিয়া পৌঁছানোর জন্য। কেন ওই চেষ্টা করেছিলেন? উনি জেনেছিলেন ইউরোপিয়ান রেনেসাঁসের মাধ্যমে উনি জেনে গিয়েছিলেন এন্ড বিশ্বও জেনে গিয়েছিল পৃথিবী পুরোটাই গোল। দেন এই থিওরিটা উনি ইটালির কিং এর কাছে অ্যাপিল করেন। ইটালির কিং কিন্তু ওকে পাত্তা দেননি। দেন এই প্রপোজালটাই তিনি নিয়ে যান কিং এন্ড কুইন অফ পর্তুগাল। পর্তুগালের কিং এন্ড কুইন এই জিনিসটাকে, আর্থ ইজ রাউন্ড, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পর উনি এদেরকে টাকা দিয়ে সামর্থ্য দেন। দেন এই টাকা দেওয়ার পর উনি যে এক্সপ্লোরেশন চালান, ওনার টার্গেট ছিল কি এটা দিয়ে আমরা এদিকটায় পৌঁছে যাবো, ব্যাক মানে পেছনের রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাবো কোথায়? ইন্ডিয়ায়। দেন উনি এক্সপেডিশন চালান। আলটিমেটলি উনি ইন্ডিয়া না পৌঁছে বাহামাস আইল্যান্ড পৌঁছেছিলেন। এন্ড এই বাহামাস আইল্যান্ড 1492-তে উনি পৌঁছান। এই বাহামাস আইল্যান্ডের নাম দেন উনি ইন্ডিজ। কেন? এই যেহেতু এখানকার মানুষগুলো লাল দেখতে ছিল, সেই জন্য এদেরকে আবার রেড ইন্ডিয়ান্সও বলা হয়। এই যে রুটটা উনি ডিসকভার করেন, এই রুটটাই কিন্তু নিউ ওয়ার্ল্ডের রুট হয়ে দাঁড়ায়। নিউ ওয়ার্ল্ড এটা এর মাধ্যমেই ডিসকভার হয়ে যায়। এবার যেহেতু নিউ ওয়ার্ল্ড ডিসকভার হয়ে গেছে, এবার ইউরোপের প্রত্যেকটা দেশ এই জায়গায় এক্সপেডিশন চালানোর জন্য উৎসুক হয়ে পড়বে। যেহেতু নিউ ওয়ার্ল্ড এসে গেছে, দেন আমরা জানি ওয়ার্ল্ডের মধ্যে পাওয়ারফুল এখন কি আছে? পর্তুগাল। এখন বলতে যে হিস্ট্রি এখন পড়ছি আমরা, পর্তুগাল আর স্পেন। তাহলে স্পেন আর পর্তুগাল, এখানে যে স্পেন আছে, এই স্পেন আর এই পর্তুগাল যদি এখানেও এক্সপেডিশন চালায়, আর এই জায়গা দিয়ে এখানেও যদি এক্সপেডিশন চালায়, তাহলে দুজনের মধ্যেই তো পাওয়ারের লড়াই আছে। এই পাওয়ারের লড়াইকে শর্ট আউট কিভাবে করবে? এই পাওয়ারের লড়াই থেকে বাঁচবে কিভাবে ওরা? এই পাওয়ারের লড়াই থেকে বাঁচার জন্য এরা কি করলো? এই দুটোই পাওয়ার একটা ট্রিটি সাইন করবে। এই দুটোই পাওয়ার একটা ট্রিটি সাইন করবে। এই ট্রিটিকে বলা হয় ট্রিটি অফ টর্ডেসিলাস।
ট্রিটি অফ টর্ডেসিলাস, এদের স্পেলিং হলো ট্রিটি অফ টর্ডেসিয়া। 1494 এই ট্রিটি, এই দুটো দেশ, দুটো পৃথিবীর 20 পাওয়ারফুল দেশ তখনকার যুগে সাইন করবে। এবার ট্রিটি অফ টর্ডেসিলার টার্মস গুলো কি কি ছিল প্রত্যেকটা আমরা জানি। যখনই আমরা ট্রিটি পড়ি, ট্রিটির ক্ষেত্রে তো টার্মস থাকে, শর্তগুলো থাকে, সেই শর্তগুলো আমাদেরকে পড়তে হবে কি এরা পুরো বিশ্বকে কিভাবে ভাগ করলো। ট্রিটি অফ টর্ডেসিয়ার মাধ্যমে এরা কি করলো, এখানে এই ম্যাপের মধ্যে একটা জিনিস আমাকে স্কেচ করতে হবে। এই জায়গাটায় আছে আমাদের, এই জায়গায় এই গোল জায়গাটা করলাম, এই গোল জায়গাটা এটা আমি করে দিলাম। আপনাকে নাম দেখে নিন, আপনাদেরকে নাম দিয়ে দিলাম। আমি দিলাম না, নাম দেয়াই আছে, কেপ ভার্ডে আইল্যান্ড। কেপ ভার্ডে আইল্যান্ড, কি জায়গাটার নাম আছে? কেপ ভার্ডে আইল্যান্ড। কোন জায়গাটা? এই জায়গাটা। এই কেপ ভার্ডে আইল্যান্ড থেকে 1300 মাইল, কেপ ভার্ডে আইল্যান্ড থেকে এই জায়গাগুলো 1300 মাইল আছে দূরে, 1300 মাইলস দূরে। তাহলে এরা ট্রিটি অফ টর্ডেসিলার মাধ্যমে ভাগ করলো কি, ক্যাপ ভার্ডে আইল্যান্ড থেকে আইল্যান্ড থেকে 1300 মাইলস ওয়েস্টে, কোথায়? পশ্চিমে থাকবে স্পেন, অ্যান্ড ক্যাপ ভার্ডে আইল্যান্ডের ইস্ট থাকবে কার কাছে? পর্তুগালের কাছে। তাহলে এরা ভাগ করে নিল কি, পর্তুগাল চলে যাবে কোথায়? ইস্টে। ইস্ট কেপ ভার্ডে আইল্যান্ড থেকে পর্তুগালের, এন্ড কেপ ভার্ডে আইল্যান্ড থেকে ওয়েস্ট হচ্ছে কার? স্পেনের। দেখে নিন, ক্যাপ ভার্ডে আইল্যান্ড থেকে এই যে ইস্টের পার্টটা, এই ইমাজিনারি লাইন একটা স্কেচ করা হয়, এই ক্যাপ ভার্ডে আইল্যান্ড থেকে 1300 মাইল ইস্টের পার্টটা পুরোটাই এ, এন্ড দেন এই জায়গাটাকে এরম ভাবে ইমাজিনারি লাইন ক্রস করা হয়। এই যে জায়গাগুলো, এদিককার জায়গাগুলো পুরোটাই স্পেনের থাকবে। স্পেন এদিকে নিজের কলোনাইজেশন চালাবে, এই পার্টগুলোতে স্পেন চালাবে কলোনাইজেশন। এই যে আপনারা দেখে নিন লাইনটা, এই মোটা করে একটা লাইন আমি স্কেচ করে দিলাম। এই পুরো লাইনটাই এদিকটায় স্পেনের, এই দিকটায় স্পেনের, এদিকটায় স্পেনের, এদিকটায় স্পেনের, এন্ড মিডিলের এই মোটা লাইন থেকে মিডিলে মানে এই দিকটায় পুরোটাই থাকবে পর্তুগালের। এই জায়গাগুলোতে পর্তুগাল চালাবে নিজের কলোনাইজেশন। এটা ছিল কেপ ভার্ডে আইল্যান্ডের মাধ্যমে পুরো বিশ্বকে দুটো অংশে ভাগ করে দেওয়া। কোন ট্রিটিতে? ট্রিটি অফ টর্ডেসিয়ার মাধ্যমে এই জিনিসটা বলা হয়। তার সাথে আরো একটা জিনিস বলা হয়, খ্রিস্টিয়ান কিং এর ল্যান্ডগুলোকে, খ্রিস্টিয়ান কিং যদি থাকেন কোন জায়গাগুলোতে? এই দিককার জায়গাগুলোতে আর এই দিককার জায়গাগুলোতে। এটা পর্তুগালের, এটা স্পেনের। তাহলে এই জায়গাগুলোতে যদি কোনো খ্রিস্টান কিং থাকে, আর এই পর্তুগালের মিডিলের জায়গাগুলোতে যদি কোনো খ্রিস্টান কিং থাকে, তাহলে সেই খ্রিস্টান কিং এর টেরিটরিকে আপনি কলোনাইজ করতে পারেন না। টেরিটরিকে নট টু বি কলোনাইজড, টু বি কলোনাইজড। মুসলিম কিং হলে কলোনাইজ করেন, হিন্দু কিং হলে কলোনাইজ করেন, কিন্তু খ্রিস্টান কিং এর জায়গাগুলোকে ইনারা কলোনাইজ করবেন না। তার সাথে সাথে
ইউরোপিয়ান পাওয়ার্স স্পেন আর পর্তুগালকে বাদ দিয়ে যে ইউরোপিয়ান পাওয়ারগুলো হলো তারা কোনোদিনও এই জিনিসগুলোকে ক্লেম করতে পারবে না। মানে আমরা দুজনই থাকবো, আমি কেপ ভার্ডে আইল্যান্ড থেকে পশ্চিমের দিকে আমি থাকবো, কেপ ভার্ডে আইল্যান্ডের পূর্বের দিকে তুমি থাকবে। মানে এই দিকটাই তুমি আছো, এই দিকটায় আমি আছি, এই দিকের মাধ্যমে। তাহলে এটা হয়ে গেছে পর্তুগালের পার্ট, ইস্ট পার্টটা ওয়েস্ট পার্ট হয়ে গেছে স্পেনের। সেই জন্য আমেরিকায় আপনি পর্তুগালের কলোনাইজেশন দেখতে পাবেন না, ওই এরিয়াগুলোতে স্পেনের কলোনাইজেশন দেখতে পাবেন। ওই জায়গাগুলোতে, এই সাউথ আমেরিকার জায়গাগুলোতে এখনো কিন্তু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের অনেক জায়গায় চলে, আর্জেন্টিনার দিকে। এন্ড পর্তুগাল যেহেতু এই মিডিলের পুরো অংশটাই, এটাই ছিল পর্তুগালের মেইন টেরিটরি। পর্তুগাল এখানে কলোনাইজেশন চালাবে, সেই জন্য নেক্সট এক্সপেডিশন চালানোর জন্য পর্তুগাল এসে যাবে কোথায়? ইন্ডিয়া। এটা ছিল আমাদের ট্রিটি অফ টর্ডেশিয়ার কাহিনী এন্ড আমাদের ক্রিস্টোফার কলম্বাসের সাথে সাথে এই জিনিসগুলোর কাহিনী। আই হোপ আপনারা বুঝতে পেরে গেছেন, আই হোপ আপনারা পিকচারটা ক্লিয়ার পেয়েছেন। তাহলে এখন অবধি দেখে নিন কি কি আমরা পড়লাম, একবার আপনাকে রিপিট করিয়ে দিই। পাওয়ার শিফটিং এর ব্যাপারটা পড়েছি, তার সাথে সাথে পর্তুগাল কি কি ইনভেস্টমেন্ট করেছে, পর্তুগালের কিং কারা কারা কি ইনভেস্ট করেছে সেটা পড়েছি। দেন পর্তুগাল যেহেতু দুটো পাওয়ারফুল দেশ ছিল, পর্তুগাল আর স্পেন, পর্তুগাল একদিকে এক্সপেডিশন চালিয়ে থাকবে, এক্সপ্লোরেশন চালিয়ে থাকবে, স্পেন কিছু করবে না, সেটা হতে পারে না। সেই জন্য স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে হায়ার করে স্পেন নিজের এক্সপেডিশন চালায়। দেন স্পেনের ক্রিস্টোফার কলম্বাস সম্বন্ধে জানলাম, কিভাবে কি উনি আসলেন, কি কি ভয়েজেস করলেন, এন্ড কোথায় কোথায় ভয়েজেসের মাধ্যমে পড়লেন। এন্ড দেন তারপরে আমরা কেপ ভার্ডে আইল্যান্ডের মাধ্যমে ট্রিটি অফ টর্ডেশিয়া পড়লাম। ট্রিটি অফ টর্ডেশিয়ার মাধ্যমে পর্তুগাল আর স্পেন পুরো বিশ্বকে দুটো অংশে ভাগ করে দিল। পর্তুগাল কেপ ভার্ডে আইল্যান্ড থেকে ইস্টের দিকে, মানে পূর্বের দিকে সব জিনিস, সব টেরিটরি পর্তুগালের হয়ে গেল। এন্ড কেপ ভার্ডে আইল্যান্ড থেকে 13 মাইলস পশ্চিমের দিকে ওই জায়গাগুলো পুরোটাই হয়ে গেল স্পেনের। এটা আমাদের ক্লিয়ার। স্যার ক্রিস্টোফার কলম্বাস ডান। এবার আমাদের নেক্সট টপিকই হচ্ছে মেইন টপিক, যে টপিকটার জন্য আপনারা ধৈর্য ধরে বসে আছেন, দ্য পর্তুগিজ। এবার পর্তুগিজ কেন পড়তে হচ্ছে আমাদেরকে? আপনি বলবেন কি স্যার পর্তুগিজ কেন পড়ছি আমরা? পর্তুগিজ এই জন্যই পড়ছি স্যার ওর ম্যাম, যেহেতু ট্রিটি অফ টর্ডেশিয়ার মাধ্যমে ইস্ট পার্টটা কাকে দেওয়া হয়েছে? পর্তুগালকে। ইস্ট পার্ট কোনটা? ইস্ট পার্ট কোনটা? ইস্ট পার্ট আপনার এইটা, এই যে জায়গাগুলো, 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 এগুলো সবগুলো ইস্ট পার্ট। এই ইস্ট পার্টের জায়গাগুলো পুরোটাই কার আছে? পুরোটাই পর্তুগালের আছে। সেই জন্য এবার পর্তুগাল আমরা পড়লাম, এই জন্য যেহেতু পর্তুগাল এবার আমাদের ইন্ডিয়ায় ঢুকবে, পর্তুগিজরা ঢুকবে, সেই জন্য আমাদের পর্তুগিজকে পড়তে লাগবে। আই হোপ পিকচার ইজ ক্লিয়ার। দেন পর্তুগিজ, পর্তুগিজের ক্ষেত্রে সেম জিনিস। এখন পর্তুগালের কিং কে আছেন? রাইট নাও, মানে রাইট নাও বলতে ওই যুগের রাইট নাও, এখন পর্তুগালের কিং হয়েছে, দেখেন আপনি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম বোধহয়, হ্যাঁ এই যে কিং ম্যানুয়েল, ম্যানুয়েল আছে। এবার ম্যানুয়েল কি কি এক্সপেডিশন চালাবে সেটা আমাদের দেখার আছে। ম্যানুয়েল কি কি এক্সপেডিশন চালাবে সেটা আমাদের দেখার আছে। দেন আমাদের এখন কিং কে আছেন? আপনি বলবেন স্যার কিং আছেন কিং ম্যানুয়েল ওয়ান। কিং ম্যানুয়েল ওয়ান, এই কিং ম্যানুয়েল ওয়ান, কিং ম্যানুয়েল ওয়ান পর্তুগালের কিং। ইনি এক্সপেডিশন চালানোর জন্য তিনজনকে বলবেন। ফার্স্ট ইনি পাঠাবেন ভাস্কো ডা গামাকে, ভাস্কো ডা গামা।
সেকেন্ড ইনি পাঠাবেন কাকে? সেকেন্ড ইনি পাঠাবেন পেড্রো অ্যালভারেজ ক্যাব্রাল। পেড্রো অ্যালভারেজ ক্যাব্রালকে। দেন থার্ড ইনি পাঠাবেন ফ্রান্সিসকো ডে আলমেডা। ফ্রান্সিসকো ডে আলমেডা। এই তিনজনকেই সাপোর্ট দেবে, এই তিনজনকে এক্সপেডিশন জন্য কিং ম্যানুয়েল সাপোর্ট দেয়। তাহলে এই তিনটে ক্যারেক্টারই এবার আমাদেরকে পড়তে লাগবে, যেহেতু পর্তুগিজ পড়ছি, এরা এরা তিনজনই ছিলেন পর্তুগালের লোক, তাই না স্যার? আপনারা বলবেন হ্যাঁ স্যার। আই থিঙ্ক এবার পিকচার ক্লিয়ার, আপনাদের হিস্ট্রির ক্ষেত্রে কি কি ঝামেলা কি কি হয় সেই জিনিসগুলো ক্লিয়ার। তাহলে ফার্স্ট হেডিং দিন ভাস্কো ডা গামা। দেন ভাস্কো ডা গামাকে পড়ে নি, নাম ভাস্কো ডি গামা। মুভিগুলোতে বলতো আগে ভাস্কো ডি গামা। তাহলে হেডিং আমাদের হবে ভাস্কো ডা গামা। তাই তো? এবার আমি পুরো ওয়ার্ল্ড স্কেচ করব না, আফ্রিকা আর এশিয়া স্কেচ করব। এটা করে দিলাম আমি। হাইপোথেটিক্যালি স্কেচে আমি ভালো নই। এটা হচ্ছে আপনার পর্তুগাল, এটা হচ্ছে আপনার স্পেন। ঠিক আছে স্যার? দেন ভাস্কো ডা গামা হয়ে গেছে আমাদের। কিং ম্যানুয়েল ওয়ান ভাস্কো ডা গামা দিয়েছেন। ভাস্কো ডা গামা 8 জুলাই 1497 8 জুলাই 1497 ভাস্কো ডা গামা জুলাই 1497 ভাস্কো ডা গামা কি করে? উইথ 117 ম্যান প্লাস 4 শিপস, 4টে শিপস নিয়ে লেফট লিসবন। ভাস্কো ডা গামা 170 জন মানুষ আর 4টে শিপ নিয়ে 8 জুলাই 1497 লিসবন থেকে বেরিয়ে যায়, লিসবন ছেড়ে দেয়। লিসবন কি? পর্তুগালের ক্যাপিটালের নাম লিসবন। এর 4 শিপসের মধ্যে অনেক জায়গায় অনেকগুলো এক্সামিনেশন শিপসের 1-2টো নাম এসে গেছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি নাম। ফার্স্ট শিপের নাম হচ্ছে, শিপের নাম সাও গ্যাব্রিয়েল। সেকেন্ডের নাম হচ্ছে সাও রাফায়েল। থার্ড শিপের নাম সাও মিগোয়েল। एंड फोर्थ शिपेर नाम है स्टोरेज शिप। स्टोरेज शिप। এখানে একটু ডেটা অ্যাড করে নিন আপনারা। এই যে সাও গ্যাব্রিয়েল, এটা কমান্ডেড বাই
আর সাও রাফায়েল কমান্ডেড বাই, এটা কমান্ড করেছিল পৌলো ডা গামা। পৌলো ডা গামা, ভাস্কো ডা গামার ভাইয়ের নাম ছিল পৌলো ডা গামা, এন্ড এটা কমান্ড করেছিল নিজেই ভাস্কো ডা গামা। বুঝে গেলেন? এই চারটে শিপ নিয়ে 8 জুলাই 1497-এ ভাস্কো ডা গামা 4 শিপস এন 170 জন ক্রিউ মেম্বারকে নিয়ে লিসবন থেকে কোথায়, কোন উদ্দেশ্যে রওনা হয়? লিসবন থেকে বেরিয়ে যায় ও কোথায়? ইন্ডিয়ার জন্য, কি আমাদেরকে ইন্ডিয়ায় পৌঁছাতে হবে। দেন এই ইন্ডিয়ায় পৌঁছানোর ক্ষেত্রে আবার আমাকে স্কেচ করতে হবে স্যার। সরি। যেহেতু ভাস্কো ডা গামা বেরিয়ে গেছে চারটে শিপ 170 জন মানুষ নাকি 8 জুলাই 1497-এ কোথায়, কোন উদ্দেশ্যে বেরিয়েছে? ইনি বেরিয়েছেন এই উদ্দেশ্য দিয়ে, এই দিয়ে এখানে যাবেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, এটাই তো উদ্দেশ্য ছিল। তাহলে এখানে ভাস্কো ডা গামা এখান থেকে বেরোচ্ছেন, এখান থেকে ইনি বেরিয়ে এখানে আসবেন কেপ ভার্ডে আইল্যান্ড, ক্যাপ ভার্ডে আইল্যান্ড, এটা হচ্ছে ক্যাপ ভার্ডে আইল্যান্ড। দেন এই ক্যাপ ভার্ডে আইল্যান্ড থেকে ইনি আবার এটা দিয়ে এই জায়গায় আসবেন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আপনারা জানেন, ক্যাপ অফ গুড হোপ। দেন এটা দিয়ে নিয়ে এখান থেকে এখানে আসবেন, এই জায়গাটার নাম আছে মোজাম্বিক। দেন মোজাম্বিকের পরে উনি এখানে যাবেন, এখান থেকে এখানে যাবেন, দেন এখান থেকে এই পথে এখানে যাবেন, এটা হচ্ছে ওনার ডেস্টিনি। তাহলে মোজাম্বিকের পরে এটা হচ্ছে মোম্বাসা, এটা হচ্ছে মালিন্ডি, এটা আমাদের হচ্ছে কি কালিকাট। এটা হচ্ছে ভাস্কো ডা গামার পথ, এই পথ দিয়ে ভাস্কো ডা গামা আসবে। তাহলে ভাস্কো ডা গামা কি পথে আসছে সেটা যদি আমরা ক্রনোলজিক্যালি সাজাই, তাহলে ফার্স্ট আসছে উনি ভাস্কো ডা গামা লিসবন থেকে বের হলো, লিসবন থেকে বেরিয়ে উনি আসলেন কেপ ভার্ডে আইল্যান্ড, কেপ ভার্ডে আইল্যান্ড থেকে আসলেন উনি কোথায়? ক্যাপ অফ গুড হোপ। ক্যাপ অফ গুড হোপ থেকে উনি আসলেন মোজাম্বিক, মোজাম্বিক থেকে উনি আসলেন মোম্বাসা, মোম্বাসা থেকে উনি আসলেন মালিন্ডি, মালিন্ডি থেকে উনি আসলেন কোথায়? আমাদের ইন্ডিয়া, কালিকাট। এটা ছিল ওর জার্নি, এটা হচ্ছে ওর পথ, এটা হচ্ছে এই ওয়েতে ভাস্কো ডা গামা কোথায় এসেছিলেন? আমাদের ইন্ডিয়ার মধ্যে। ফাইনাল ডেস্টিনেশন কি ছিল? ফাইনাল কোনোদিন হয় না ডেস্টিনেশন আছে কালিকাট। এন্ড কোত্থেকে বেরিয়েছে? লিসবন থেকে। লিসবন থেকে এই পথ, এই পথ, এই পথ, এই পথ, এই পথ, এন্ড ফাইনালি এখানে উনি এসে পৌঁছে গেলেন।
এই পথের মাধ্যমে, ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিলাম, এটার মাধ্যমে দেখিয়ে দিলাম। আমাদের ভাস্কো ডা গামার জার্নি স্টার্ট হয়ে গেছে। এবার চলুন তাহলে ভাস্কো ডা গামা সম্বন্ধে এবার পড়ি আমরা পুরো ডিটেলসে। ফার্স্ট হেডিং আমাদের মোজাম্বিক দ্বীপ। For the first time in the history of world, ভাস্কো ডা গামা এই জায়গা থেকে, ভাস্কো ডা গামা ক্যাপ অফ গুড হোপ থেকে কোথায় যাচ্ছেন? মোজাম্বিকে পৌঁছে যাচ্ছেন। বুঝে গেলেন? ভাস্কো ডা গামা মোজাম্বিকে পৌঁছে দেন মোম্বাসা পৌঁছলেন, মোম্বাসার পর মালিন্ডি পৌঁছলেন, মালিন্ডির পর দেন উনি ইন্ডিয়ার মধ্যে পৌঁছলেন। তাহলে হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম কেউ মোজাম্বিক পৌঁছে যাচ্ছেন, আফ্রিকার কোস্ট লাইনের ওই দিকটা। সেই জন্য আমি মোজাম্বিক হেডিং দিলাম। দেন মোজাম্বিকের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে when Vasco da Gama landed Mozambique. যখন ভাস্কো ডা গামা মোজাম্বিকে ল্যান্ড করেন, দেন হি থট the people would be very hostile towards, the people would be very hostile to the Christians. উনি এটা মনে করছিলেন যেহেতু খ্রিশ্চান ওয়ার্ল্ড আর মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে খ্রিশ্চান ওয়ার্ল্ড আর মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে একটা ঝামেলা ল্যান্ড টেরিটরি নিয়ে চলছিল, সেটা আপনাকে বলে দেওয়া হয়েছে। সেই জন্য উনি কি করলেন? উনি করলেন হি ইমপ্রিজন্ড, একজন মানুষকে ধরলেন, তাকে ইমপ্রিজন্ড আ মুসলিম ম্যান। অ্যান্ড এর সাথে সাথে কেন করলেন? এই জন্য করলেন কি উনাকে অ্যাটেনশন দরকার ছিল সুলতান অফ মোজাম্বিকের। অ্যাটেনশন দরকার ছিল কার? সুলতান অফ মোজাম্বিকের। মোজাম্বিকের যিনি সুলতান ছিলেন তার অ্যাটেনশন দরকার ছিল। এই অ্যাটেনশনের মাধ্যমে উনি মোজাম্বিকের সুলতানের সাথে কথা বলতে চাইছিলেন। কিন্তু এতে কি হলো? দ্য ক্রাউড got angry, and এর মাধ্যমে ক্রাউডের সাথে ভাস্কো ডা গামার ঝগড়া হয়। দেন এই ঝগড়ার মাধ্যমে ভাস্কো ডা গামাকে মোজাম্বিক থেকে তাড়িয়ে দেওয়া হয়। দেন ভাস্কো ডা গামা যখন নিজের শিপের মধ্যে আসবেন, শিপসগুলোর মধ্যে আসবেন, দেন এই শিপস থেকে উনি বোম্বার্ডিং স্টার্ট করা দেয়। দেন এর মাধ্যমে কি হয়? মোজাম্বিকের বিশাল ক্ষয়ক্ষতি হয়। এই মোজাম্বিক এরিয়াটার বিশাল ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এটা মোজাম্বিকের কাহিনী ছিল। ভাস্কো ডা গামা লিসবন থেকে বেরোলে হলেন, দেন কেপ ভার্ডে আইল্যান্ড আসলেন, দেন ক্যাপ অফ গুড হোপ, দেন মোজাম্বিকে ঢুকলেন। মোজাম্বিকের ক্ষেত্রে উনি কি করলেন? উনি যে উনার ধারণা ছিল কি মোজাম্বিক যেহেতু মুসলিম জায়গা, মুসলিম মানুষ আছে, মুসলিম মানুষরা খ্রিস্টানদেরকে ব্যাপক হারে ঘৃণা করে, হয়তো হস্টেল শত্রুতা আছে অনেক দিন ধরে। সেই জন্য উনি করলেন, উনি একজন মুসলিম ম্যানকে ধরে নিলেন। মুসলিম ম্যানকে ধরলেন এই জন্য যেহেতু সুলতান অফ মোজাম্বিকের সাথে উনি কথা বলতে চাইছিলেন বা অ্যাটেনশন চাইছিলেন। যখনই সুলতান অফ মোজাম্বিক জানতে পারলেন, উনিও আসলেন, তার সাথে ওই ক্রাউডগুলো এই ভাস্কো ডা গামার এগেনস্টে চলে গেল, যেহেতু মুসলিম ম্যানকে উনি ধরে জোর করে রেখেছিলেন। দেন এই ক্রাউডের সাথে ভাস্কো ডা গামার ঝগড়া হয়। দেন স্থল মানে জল, সরি, জমির উপর ভাস্কো ডা গামা কিছু করতে পারবে না। ভাস্কো ডা গামা দেন নিজের শিপে যায়। শিপ থেকে যেহেতু বড় বড় ক্যানন নিয়ে এসেছিল ভাস্কো ডা গামা, ক্যাননের মাধ্যমে পুরো গোলাবর্ষণ আর ক্যাননগুলোকে অন করে মোজাম্বিকে অ্যাটাক করে মোজাম্বিকের অনেকগুলো ক্ষয়ক্ষতি করে দেয়। এটা ছিল আমাদের ভাস্কো ডা গামার মোজাম্বিকের কাহিনী। দেন নেক্সট আছে মোম্বাসা।
মোম্বাসার কি কাহিনী আছে? মোম্বাসার কাহিনী আছে, মোম্বাসার যে আরব মার্চেন্ট গুলো ছিল, মোম্বাসার যে আরব মার্চেন্ট ছিলেন, আরব মার্চেন্ট, এই আরব মার্চেন্টের শিপস গুলোকে লুটেড ভাস্কো ডা গামা, শিপগুলোকে লুট করে নেয় ভাস্কো ডা গামা। কেন? এই আরব মার্চেন্টের শিপগুলো ছিল উইদাউট হেভি ক্যানন, ছোট ছোট এদের কাছে ক্যানন ছিল, হেভি ক্যানন ছিল না। হেভি ক্যানন ভাস্কো ডা গামার কাছে ছিল। দেন এই শিপগুলোকে লুট করে দেন ভাস্কো ডা গামা বেরিয়ে যায় টুয়ার্ডস মালিন্ডি। মালিন্ডির দিকে ভাস্কো ডা গামা বেরিয়ে যান। টুয়ার্ডস মালিন্ডি চলে যায়। তাহলে মালিন্ডি পড়িনি এবার আমরা। মালিন্ডির কাহিনী বলার আগে আমি শুধু এই জায়গাটা স্কেচ করে দিচ্ছি। মালিন্ডিতে ভাস্কো ডা গামা যখন পৌঁছান, he searched for a navigator কোথাকার জন্য নেভিগেটর সার্চ করেন? ইন্ডিয়া। কেন নেভিগেটর সার্চ করেন? মনসুন অফ ইন্ডিয়ার নলেজ ভাস্কো ডা গামার ছিল না। মনসুন অফ ইন্ডিয়ার নলেজওয়ালা একজন নেভিগেটরকে নেবেন উনি, দেন ওই নেভিগেটরকে নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেবেন। দেন উনি একজন গুজরাটি মার্চেন্টকে পেয়ে যান, গুজরাটি মার্চেন্ট কে পেয়ে যান, তার নাম হয় ইবনে মজিদ। দেন এই ইবনে মজিদকে উনি হায়ার করবেন। কে? ভাস্কো ডা গামা মালিন্ডিতে পৌঁছে খবর নেন কি কে এমন নেভিগেটর আছেন যিনি ভারতবর্ষের ভারতবর্ষের এই মনসুন সিজন সম্বন্ধে, বৃষ্টি সম্বন্ধে নলেজ আছে। যেহেতু ইনি এখন মে মাসে আছেন, এই মান্থটা ছিল মে মাস চলছে। দেন এই মনসুন সিজনের যদি কারো নলেজ থাকে দেন তাকেই উনি হায়ার করলেন। উনি পেয়ে গেলেন একজন গুজরাট মার্চেন্ট যিনি ছিলেন মুসলিম। এই গুজরাট মুসলিম মার্চেন্টকে নিয়ে উনি, এই মার্চেন্টের নাম ছিল ইবনে মজিদ, উনি কি করবেন এবার এই জায়গায় যেহেতু পৌঁছে গেছেন, উনি এখান থেকে এসে এখানে আছেন, এখান থেকে দেন এবার এই জায়গায় আসেন, যেহেতু মালিন্ডিতে আছেন, তাই না স্যার? এটা কি আছে? মোম্বাসা। দেন স্যার এটা কি আছে? এটা আপনার আছে মোজাম্বিক। এন্ড এটা আপনার ক্যাপ অফ গুড হোপ। তাহলে উনি কি করবেন? উনি এই মালিন্ডি থেকে ইবনে মজিদকে নিয়ে এবার এই
কালিকাটে এসে যাবেন। কে হেল্প করবে ওকে? যেহেতু মনসুন সিজন এসে গেছে, সেই জন্য মনসুন, ভারতীয় জলবায়ু, ভারতীয় আবহাওয়া, ভারতীয় বৃষ্টিপাত সম্বন্ধে যার নলেজ আছে সেই মানুষ ছিল কে? ইবনে মসজিদ। তখন ইবনে মসজিদকে হায়ার করলেন, বললেন কি আমাকে এই বৃষ্টির সিজনে আমি জানি না কোন পথে যেতে হবে, আমাকে নিয়ে কোথায় চলো? ভারতবর্ষে চলো। দেন ইনাকে নিয়ে উনি এসে যাবেন, এটা হচ্ছে কালিকাট। কালিকাটে আসবেন। দেন কালিকাটের ব্যাপারটা কি আছে, কালিকাটে কিভাবে কি হবে, এন্ড পরের ব্যাপারগুলো কালকের ক্লাসে আপনাকে পুরো ডিটেলসে বলা হবে। আমি কি বললাম, এখন আজকে যা পড়ালাম, কি কি জিনিস পড়ালাম একবার রিক্যাপ করে দিই আপনার। বার্থোলোমিউস দিয়াস লাস্ট ক্লাসে পড়েছিলাম পাওয়ার শিফটিং কিভাবে হচ্ছে, পর্তুগাল আর স্পেন দুটো পাওয়ারের লড়াই ছিল। তার সাথে সাথে ম্যানুয়েল ওয়ান ভাস্কো ডা গামা, পেড্রো আলভারেজ ক্যাব্রাল, ফ্রান্সিসকো ডে আলমেইডাকে কি করবে? প্রমোট করবে। এদিকে স্পেনও যেহেতু পাওয়ার শিফটিং এর মধ্যে খুবই পাওয়ারফুল একটা দেশ আছে, উনি কি করবে? ক্রিস্টোফার কলম্বাসকে নতুন রুট খোঁজ করার জন্য পাঠাবেন। দেন এই ক্রিস্টোফার কলম্বাস কিভাবে আসলো সেই জিনিসটা আপনাকে বলা দেওয়া হয়েছে। আর্থ ইজ রাউন্ড এন্ড কিভাবে 4টে ভয়েজেস করলো, 4টে ভয়েজেসের মধ্যে কোন ভয়েজ কিভাবে হলো, এন্ড দেন এই পর্তুগাল আর স্পেন পুরো বিশ্বকে দুটো পার্টে ভাগ করলো, ওয়েস্ট পার্ট আর ইস্ট পার্ট। ওয়েস্ট পার্টে স্পেন চলে গেল, ইস্ট পার্টে আমাদের চলে গেল কে? পর্তুগাল। দেন ওই জিনিসটা কোন ট্রিটির মাধ্যমে ভাগ করেছিল? ট্রিটি অফ টর্ডেশিয়া ও ট্রিটি অফ টর্ডেশিলাস 1494 খ্রিস্টাব্দে, তার মাধ্যমে এটা ভাগ হয়ে গেল। দেন পর্তুগিজের অ্যারাইভাল আমাদেরকে পড়তে হবে, যেহেতু এই জন্য পড়তে হবে যেহেতু এই যে পার্টটা, বিশ্বের পুরো পার্টটা, ইস্ট পার্টটা পুরোটাই কার আন্ডারে পড়ে গেছে? পর্তুগালের আন্ডারে পড়ে গেছে, সেই জন্য পর্তুগাল আমাদেরকে পড়তে হবে। পর্তুগিজই আমাদের দেশে এসেছিল। দেন এই পর্তুগিজ পড়ার ক্ষেত্রে আমরা ভাস্কো ডা গামাকে পড়লাম। ভাস্কো ডা গামা 1497 লিসবন থেকে 170 জন মানুষ 4টে শিপসের মাধ্যমে ইন্ডিয়ার জন্য রওনা হয়। 4টে শিপের নাম কি কি ছিল? সাও গ্যাব্রিয়েল কমান্ডেড বাই ভাস্কো ডা গামা, সাও রাফেল কমান্ডেড বাই পাওলো ডা গামা, এন্ড সাও মিগায়েল এন্ড এ স্টোরেজ শিপ। এই শিপ নিয়ে উনি এই পথে আসলেন কেপ ভার্ডে আইল্যান্ড থেকে কেপ অফ গুড হোপ, দেন মোজাম্বিক, মোম্বাসা, মালেন্ডি এন্ড কালিকাট। দেন মোজাম্বিক, মোম্বাসা, এটা হচ্ছে উনার পথ কিভাবে এসেছিলেন। মোজাম্বিকে কি কি উনি করেছিলেন, দেন মোম্বাসাতে কিভাবে আসলেন, মোম্বাসার পর মালেন্ডিতে কি করে ইন্ডিয়ায় পৌঁছালেন, এত দূর আমরা জানলাম। দেন এরপরের জানার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। স্টে টিউনড, কালকে আবার আমার ভিডিও আসবে, কালকে আবার দেব। আমার কথা হলো আপনাদের জন্য এত খাটছি, আপনারা নিজের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে ড্রপ করবেন। হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনি বলতে পারেন। দেন এই জিনিসটা আছে পরে পুরো ডিটেলসে আমি করিয়ে দেবো। অ্যান্ড হিস্ট্রি যাদের অপশনাল আছে, যারা নর্মালি হিস্ট্রি নলেজের সাথে পড়তে চান বা জিনিসগুলো জানতে চান, তারা এই চ্যানেল সুন্দর করে দেখুন। আর আপনারা যারা যারা দেখবেন, যাদের ক্লাস ভালো লাগবে, প্লিজ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুকে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এন্ড হাসতে থাকেন। হ্যাভ এ গুড ডে।